আজ তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হবে কমিশনে। ঢাকা ১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন তুলবেন তার একান্ত সচিব। কাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রার্থী বদলের পাশাপাশি বিভিন্ন দলে চলছে ভোট গঠনের প্রক্রিয়া। কে কোন প্রতীকে লড়বেন সোমবারের মধ্যেই হবে ফয়সালা। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী। রাষ্ট্রপতি পড়ালেন শপথ বাক্য। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টাও। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। ঢাকার ১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তুলেছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান এবিএম আব্দুস সাত্তার। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ করেন তিনি। এদিকে প্রস্তুত তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পরিচয়পত্র। শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে ইসির এনআইডি উইং। তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন আজ চূড়ান্ত হবে। এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের জন্য একদিন সময় পাবেন। ঢাকা ১৭ আসনের গুলশান এলাকায় ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান ও জাইমা রহমান। নিজের মতো করে কাজ করে সে। এই যে আমাদের যে ১২,৭৬,০০,০০০ লোকের আপনার তথ্য আছে আমাদের ওখানে, ও কিন্তু ১২,৭৬,০০,০০০ লোকের চেক করবে। চেক করে 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 আমি মানে টেকনিক্যালি যতটুকু শিখেছি আর কি, চেক করে করে যখন দেখবে যে এটা ইউনিক, তখন সে একটা নাম্বার জেনারেট করে। নিবন্ধনটা চলমান প্রক্রিয়া, নিবন্ধন কমপ্লিট করেছেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেটাতে আগামী আপনার ১২ ফেব্রুয়ারিতে নির্বাচনের সাথে সম্পর্কিত। কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। প্রার্থী বদলের পাশাপাশি বিভিন্ন দলে চলছে জোট গঠনের প্রক্রিয়া। তবে কে কোন প্রতীকে লড়বেন সোমবারের মধ্যেই হবে ফয়সালা। এদিন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে। এই নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজ দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের প্রত্যয়ন জমা দিতে হবে। আর স্বতন্ত্রভাবে প্রার্থী হলেও সেটিও উল্লেখ করতে হবে মনোনয়নপত্রে। এরই মধ্য দিয়ে মূলত কে কোন দলের প্রার্থী হচ্ছেন আর কে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তার প্রাথমিক ধারণা পাওয়া যাবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ওই সময়ের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। এর আগে যে কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। আবার কোনো আসনে একই দলের একাধিক প্রার্থী মনোনয়ন দিলে ওই সময়ের আগে একজনকে চূড়ান্ত করবেন। মনোনয়নপত্র সংগ্রহ করতে দুপুরে জেলা নির্বাচন অফিসে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, রংপুর ৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। মনোনয়নপত্র সংগ্রহ করতে দুপুরে জেলা নির্বাচন অফিসে এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, রংপুর ৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করতে। বিভাগীয় কমিশনার কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। যাচ্ছি তার কাছে। ঐশী, তারেক রহমানের পক্ষে একান্ত সচিব মনোনয়ন সংগ্রহ করে এখনো কিছু বলেছেন? আর কারা কারা কোন আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন এখন পর্যন্ত?
আসলে সকাল থেকে এখনো পর্যন্ত একজনকে আমরা দেখেছি মনোনয়নপত্র নিতে আসতে। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। তিনি সকালবেলা তারেক রহমানের হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়ে তিনি ঢাকা 17 থেকে মনোনয়নপত্র নিতে এসেছেন। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষ হয়নি, তিনি অন্যান্য যে প্রক্রিয়া সেটি করছেন, এরপরই হয়তো তিনি গণমাধ্যমে বক্তব্য দিতে পারেন, সেটির জন্য আমরা অপেক্ষা করছি। যদিও আসলে এই ঢাকা 17 আসন, ঢাকার যে 20টি আসনে প্রার্থী দিয়ে 20টি আসন রয়েছে, তার মধ্যে 3টি আসন আসলে বিএনপি প্রথম থেকেই ফাঁকা রেখেছিল। গুলশান বনানী বাড়িধারা নিয়ে যে ঢাকা 17 আসন সেটি ফাঁকা ছিল, সেখান থেকে আসলে বিএনপির জোট সঙ্গী অর্থাৎ বিএনপির সঙ্গে জোট করা জাতীয় বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর নির্বাচন করার কথা ছিল। তবে তিনি আসলে গতকাল ঢাকা 17 ছেড়ে ভোলা 1 আসন থেকে ভোলা 1 আসনে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সেখানে তার সমর্থকরা তার হয়ে জমা দিয়েছেন। ফলে ঢাকা 17 আসনে এখন তারেক রহমান নির্বাচন করবেন। বগুড়া 6 আসন এবং ঢাকা 17 এই 2টি আসন নিয়ে আসলে তারেক রহমান নির্বাচন করবেন, তেমনটি আসলে এখন পর্যন্ত খবর। এবং গতকালই আমরা জানি যে তারেক রহমান তার এনআইডির যে জটিলতাটি ছিল, সেই এনআইডি জটিলতাটি নিয়ে যে প্রক্রিয়াটি সেটি সম্পন্ন করেছেন। এর মধ্যে এনআইডি তিনি হাতে পেয়ে গিয়েছেন বলে আমরা জেনেছি। ফলে ঢাকা 17 থেকে আসলে তারেক রহমানের প্রার্থী হওয়ার আর কোনো জটিলতা থাকলো না। আজকে তিনি মনোনয়ন ফর্ম তুলছেন। তবে জমা আগামীকাল, যেহেতু শেষ দিন, আগামীকাল এবং আজকে 2 দিন সময় আছে, এর মধ্যে তিনি হয়তো জমা দেবেন। তবে এছাড়া এখন পর্যন্ত কেউ জমা দিয়েছেন বলে আমাদের কাছে খবর নেই আজকের জন্য। তারেক রহমান এবং জায়মার ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি কখন নাগাদ চূড়ান্ত হতে পারে? ইসিতে এই বিষয়ে কোনো তৎপরতা কি চোখে পড়েছে? তারেক রহমানের জায়মার রহমানের ভোটার তালিকা অন্তর্ভুক্তির যে বিষয়টি, সেটি এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কিন্তু বলা যাচ্ছে না। তার কারণ 2 ভাবে হতে পারে এই ভোটার তালিকা অন্তর্ভুক্তির ক্ষেত্রে। তফসিলি পরে যখন ভোটার তালিকায় কোনো নাম অন্তর্ভুক্ত করতে হয়, সেক্ষেত্রে একটি হচ্ছে যে কমিশন সভার মাধ্যমে কমিশন সভা বসে তারপর সেটি তারা সিদ্ধান্ত নেয় অনুমোদন দেবে কিনা। আরেকটি হচ্ছে নথির মাধ্যমে, অর্থাৎ আনুষ্ঠানিক কোনো কমিশন সভা হবে না, হয়তো সচিবের দপ্তর থেকে নথির মাধ্যমে সেটি পাঠানো হবে। তারপর কমিশনার যারা আছেন তাদের সিগনেচার নেওয়া হবে, তারপর প্রধান নির্বাচন কমিশনের সিগনেচারের মাধ্যমে নথির মাধ্যমে অনুমোদন নেওয়া হয়। যেহেতু কমিশন সভা হলে আগে থাকতে কমিশন সভার আনুষ্ঠানিকতা থাকে, এরকম কোনো তথ্য আমরা এখনো পাইনি যে আছে কোনো কমিশন সভা আছে। তার উপর আজকে প্রধান বিচারপতির শপথ গ্রহণ কিছুক্ষণ আগে শেষ হলো, সেখানে পুরো কমিশনই কিন্তু গিয়েছেন। সুতরাং এখন পর্যন্ত আমরা যতটুকু শুনতে পেরেছি যে শাখার মধ্যে নির্বাচন কমিশনের যে শাখা আছে সেখানে নথির মাধ্যমে অর্থাৎ ফাইলে উঠেছে তারেক রহমান অন্তর্ভুক্তির বিষয়টি। তো আমরা এরকম ধারণা করতে পারি হয়তো আনুষ্ঠানিক কোনো কমিশন সভা নথির মাধ্যমে তারেক রহমান এবং জায়মা রহমানের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এবং অন্তর্ভুক্ত করার পর গুলশান এলাকা থেকে যেহেতু তিনি ভোটার হচ্ছেন, গুলশান এরিয়ার যে ভোটার তালিকা আছে সম্পূর্ণ ভোটার তালিকা, সেটি আবার সম্পর্কে একটি ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই হলো এখনকার আনুষ্ঠানিকতা। বাকিটা আসলে কমিশন, প্রধান নির্বাচন কমিশনাররা যখন নির্বাচন কমিশনে আসবেন তারপর আমরা আসলে এটি নির্দিষ্ট করে বলতে পারবো। মারফি, আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে, শহীদুল সুমন আমাদের সঙ্গে যুক্ত হবেন। সুমন, এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন? ওখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের একটু জানাবেন। মারফি, চট্টগ্রামের 16টি সংসদীয় আসন, এর মধ্যে গতকাল পর্যন্ত প্রায় 192 জন তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে। এবং আজ সকাল থেকে আমরা বিভাগীয় কমিশন কার্যালয় এবং জেলা প্রশাসন কার্যালয়ের সামনে রয়েছে এবং এই 2 জন হচ্ছেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা এবং তাদের কার্যালয়ে এখন পর্যন্ত বেশ কয়েকজন প্রার্থী তাদের যে মনোনয়নপত্র সেটি তারা জমা দিয়েছেন। আমি যদি উল্লেখযোগ্য কথা বলি বা হেভিওয়েট প্রার্থীর কথা বলি, সেক্ষেত্রে বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি চট্টগ্রাম 5 হাটহাজারী আসন থেকে তিনি বিএনপির মনোনীত প্রার্থী। তিনি মনোনয়নপত্র তিনি সংগ্রহ করেছিলেন এবং সেটি তিনি আজকে সকালে জমা দিয়েছেন বিভাগীয় কমিশনের কার্যালয়ে এসে। সব মিলিয়ে তিনি তার পরিকল্পনার কথা জানিয়েছেন এবং অন্যান্য প্রার্থী যারা রয়েছেন, বিশেষ করে এনডিএম সহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা, তারা নিজেদের পরিকল্পনার কথা যেমন বলছেন, তারা নির্বাচনে জেতার ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী কথাবার্তা বলছেন এবং সেই সাথে তারা নিরাপত্তার কথাই বারবার বলছেন। যেহেতু আপনি জানেন যে
ঢাকা স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি, চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ সহ এনসিপির খুলনার এক নেতার উপর হামলা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু যারা প্রার্থী হচ্ছেন তারা অনেকেই কিন্তু তাদের যে নিরাপত্তা সেটি নিয়ে সংশয় প্রকাশ করছেন। সরকার কিংবা যারা প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন প্রার্থীদের কিভাবে তাদের নিরাপত্তা বৃদ্ধি করা যায় কিংবা এই যে ভোটের সুষ্ঠু পরিবেশ অর্থাৎ ভয়ভীতিহীন যে নির্বাচন, সাধারণ জনগণ যাতে ভয়ভীতিহীনভাবেই তারা ভোট কেন্দ্রে যায় এবং তারা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করে, এই দাবিটি আসলে এখানকার যারা ভোটার এবং যারা প্রার্থী রয়েছেন তারা দাবি তুলছেন। তো এখনো যেহেতু সময় রয়েছে, হয়তো বেলা বাড়ার সাথে সাথে যারা প্রার্থীরা রয়েছেন নমিনেশন আগেই যারা সংগ্রহ করেছেন তারা হয়তো মার্ফি জমা দেবেন। এবং আমরা যতটুকু খবর পেয়েছি আমির খসরু সহ যারা জামাত এবং বিএনপির হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন তারা বেশিরভাগই আগামীকাল তাদের যে মনোনয়নপত্র সেটি তারা জমা দেবেন। মার্ফি। জি শহীদুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এবার আমরা একটু কুমিল্লার খবর জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী, যাচ্ছি তার কাছেও। খোকন, আপনার কাছেও একই প্রশ্ন থাকবে, এখনো পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন? 11টি সংসদীয় আসন এবং প্রতিটি আসনেই কিন্তু আসলে উৎসবমুখর পরিবেশে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদের মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং আগামীকালই কিন্তু সেটির সময় শেষ হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার। তো ফলে আজকেও কিন্তু সকালে কুমিল্লা 6 পত্র সংগ্রহ করেছেন। আমরা এখানে এসে যতটুকু তথ্য পেয়েছি, এছাড়া কুমিল্লার 11টি আসনে এ পর্যন্ত কিন্তু 118টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে বিএনপির রয়েছে 28টি এবং জামায়াতের রয়েছে 12টি। এছাড়া অন্যান্য যে প্রার্থী বিশেষ করে এনসিপি রয়েছে 2টি এবং স্বতন্ত্র 22টি এবং অন্যান্য দলের কিন্তু 51টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে কুমিল্লার যে ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু আসলে যে প্রার্থীদের যে মনোনয়নপত্র সংগ্রহ এবং আজকে কিন্তু আসলে অনেকেই শীতের কারণে সকালবেলায় আসেননি। তাছাড়া জেলা প্রশাসক কার্যালয়েও অন্য একটি মিটিং চলছে, হয়তো অল্প কিছুক্ষণ পর থেকে কিন্তু আসলে প্রার্থীরা আসবেন। যারা আসলে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি তাদের মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং আগামীকালই কিন্তু আসলে শেষ হচ্ছে এই মনোনয়নপত্র জমার শেষ দিন। তো শেষ দিন পর্যন্ত ঐকমত্য কমিশনের সংস্কার প্রশ্নে বিএনপির সাথে অন্য দলগুলোর মতভিন্নতা পরিলক্ষিত হতো। সেখানে সংস্কারের পয়েন্টগুলোয় স্বাভাবিকভাবেই এনসিপি, জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে। শনিবার রাতে নিজ ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে জামায়াতের সাথে এনসিপির জোটের কারণ জানান আখতার হোসেন। পোস্টে তিনি এসব কথা জানান। আরও জানান, সংস্কারের বিষয়ে নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনীতি, সেই রাজনীতির প্রতি যে কমিটমেন্ট, সেটাকেই নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে মূল্যায়ন করছে এনসিপি। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সপরিবারে উপস্থিত হন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল 10:30টায় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা। উপস্থিত ছিলেন বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সুপ্রিম কোর্টের বিচারপতি ও সুপ্রিম কোর্ট সচিবালয় কর্মকর্তারা। গত 23 ডিসেম্বর প্রধান বিচারপতি পদে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। চাকরির বয়স অনুযায়ী 2028 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন জুবায়ের রহমান চৌধুরী। মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রোববার সকালে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। আসন্ন সংসদ নির্বাচনে ঝিনাইদহ 1 আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন মোহাম্মদ আসাদুজ্জামান। দল থেকে মনোনয়নও পেয়েছেন তিনি। তবে পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। শনিবার রাত 10টার দিকে পদত্যাগপত্রে তিনি স্বাক্ষর করেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাকে বিদায় সংবর্ধনাও দেওয়া হয়। 2024 সালের 8 আগস্ট থেকে অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত ছিলেন তিনি।
ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পরে আজ দুপুর 2টা থেকে রাজধানী ঢাকা সহ 8 বিভাগে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলবে অবরোধ কর্মসূচি। শনিবার গভীর রাতে এই সিদ্ধান্ত জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এর আগে শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের আজ বেলা 11টায় কর্মসূচির ঘোষণা দেন, কিন্তু সোয়া 11টায় হাদি হত্যার বিষয়ে ব্রিফিং করবে ডিএমপি। সেটি পর্যালোচনার পরেই পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে দেয়া হয় সেই ইঙ্গিত। এদিকে ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি চলমান। শনিবার রাতে শাহবাগ মোড়ে উপস্থিত হন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, হত্যাকারী এবং মূল হোতাদের চিহ্নিতের পর বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। 7 জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে বলেও জানান তিনি। আপনাদের হয়তো মনে হচ্ছে কিছু জানছি না কেন, কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু একটা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজটা করছি। ফলে যে তথ্যগুলো আমরা বলবো সেগুলো যেন শত্রুকে কোনোভাবে শক্তিশালী না করে। এই হত্যাকাণ্ডের চার্জশিট সুনির্দিষ্টভাবে দেয়া হবে ইনশাআল্লাহ 7 জানুয়ারি 2026-এর মধ্যে। এই চার্জশিট দেওয়ার পরে অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে যেন দ্রুত বিচারটা করে যাওয়া যায় সেটার নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার রাত 12টা নাগাদ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জানান, রাতে দীর্ঘ সময় মায়ের শয্যার পাশে ছিলেন তারেক রহমান। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই চলছে খালেদা জিয়ার চিকিৎসা। 1 মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রয়েছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে। মাঝে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পরে বাতিল করা হয় সে সিদ্ধান্ত। শনিবার রাতে ধানমন্ডির শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত 10টার মিনিট 20 আগে হাসপাতালে পৌঁছান তিনি। 2 ঘন্টার মতো ছিলেন তিনি। এ সময় তিনি কথা বলেছেন মা খালেদা জিয়ার চিকিৎসকদের সাথে। রাত 12টার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যান তারেক রহমান। পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার AZM জাহিদ। জানান, দীর্ঘ এই সময়ে সে অর্থে কোনো বদল হয়নি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের। স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। যদি আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহেরবানিতে উনি যদি এই সংকটটা উতরে যেতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাব। ডাক্তার জাহিদ জানান, চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারেক রহমান। দলের নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার নির্দেশনাও দিয়েছেন। দলীয় নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন এবং অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যারা রোগীরা আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয়, অন্য রোগীদের চিকিৎসাতেও যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়, সেই জন্য সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে। বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে বেড়েছে শীতের দাপট, বইছে হিমেল হাওয়া। তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রি নিচে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে 9.8 ডিগ্রি সেলসিয়াস। উত্তর আর দক্ষিণ পশ্চিমের বেশিরভাগ জেলা ঘন কুয়াশায় মোড়ানো। বেলা গড়ানোর সাথে সাথে সূর্যের দেখা মিলছে, আবার দুপুরের পরপরই কুয়াশায় আচ্ছন্ন হচ্ছে প্রকৃতি। বাড়ছে ঠান্ডাও। এতে সবচেয়ে বেশি কষ্টে ছিন্নমূল মানুষ। কমেছে আয় রোজগার। কোথাও কোথাও শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সড়ক মহাসড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল, বিঘ্ন করছে ফেরি পারাপারও। বাড়ছে শীতজনিত রোগবালাই। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতালগুলোয়, যাদের বেশিরভাগই শিশু আর বৃদ্ধ। ঠান্ডার জন্য বেড়ায় না যায়, যত শীত ঠান্ডা
বেড়া যায় না। বয়স্ক মানুষের কত অসুবিধা হয়েছে, গরু ছাগল গরু। ঠান্ডা তো আজ 4-5 দিন থেকে সেই রকম মানে বৃষ্টি পড়তেছে এরকম। আর আমরা যে ছেলেরা আমাদের যে ঠান্ডা, এই বুড়ো মানুষদের যে ঠান্ডা, এরা তো বেড়াইতে পারতেছে না। ঘন কুয়াশায় পাবনার কাজিরহাট আরিচা নৌ রুটে প্রায় 10.5 ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল। সকাল 8টার দিকে কুয়াশা কমতে শুরু করলে চালু হয় ফেরি চলাচল। বিআইডব্লিউটি এর কাজিরহাট ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক ফয়সাল হোসেন জানান, উত্তরের জেলাগুলোয় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, যার ফলে সন্ধ্যা নামলেই কুয়াশায় ঢেকে যায় চারদিক। দুর্ঘটনা এড়াতে শনিবার রাত 10টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন তারা। এছাড়া যানবাহন নিয়ে কাজিরহাট ঘাট থেকে রওনা করলে আরিচা ঘাটের কাছে গিয়ে আটকে যায় চিত্রা নামের একটি ফেরি। আজও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করতে চায় অনেকে। যে কোনো মূল্যে আধিপত্যবাদের থাবা প্রতিহত করতে হবে। জাসদের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাদের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এখানে শহীদ জিয়ার মাজারে তারা ফাতেহা পাঠ করেছেন, পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। দেশীয় সংস্কৃতির চর্চা এবং বিকাশ, অনুশীলন এবং আধিপত্যবাদী সংস্কৃতি যারা আমাদের দেশজ সংস্কৃতিকে গ্রাস করতে চায়, সেটাকে প্রতিহত করার জন্য। চলমান গৃহযুদ্ধের মধ্যে দীর্ঘ 5 বছর পর আবার অনুষ্ঠিত হচ্ছে মিয়ানমারের জাতীয় নির্বাচন। চলছে প্রথম ধাপের ভোট গ্রহণ। 3 ধাপে মোট 265টি টাউনশিপ বা অঞ্চলে হবে নির্বাচন। রোববার স্থানীয় সময় সকাল 6টায় শুরু হয় প্রথম ধাপের ভোটাভুটি, চলবে সূর্যাস্ত পর্যন্ত। কেন্দ্রগুলোয় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন স্থাপন করা হয়েছে। এখনো পর্যন্ত ভোটার উপস্থিতি খুব বেশি নয়। বিদ্রোহী গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোয় হবে না ভোটাভুটি। জান্তার অধীনে এবারে নির্বাচন নিয়ে আগেই অসন্তোষ জানিয়েছে জাতিসংঘ ও পশ্চিমারা। পর্যবেক্ষক পাঠিয়েছে চীন, রাশিয়া, ভারত ও ভিয়েতনাম। নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সমালোচনাকে উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন সামরিক প্রশাসন। জান্তার দাবি, জনসমর্থন নিয়েই অনুষ্ঠিত হচ্ছে সুষ্ঠু নির্বাচন। ব্রাজিলের কোপাকাবানা সমুদ্র সৈকতের খুব কাছে বিধ্বস্ত হলো ছোট্ট একটি বিমান। প্রাণ গেছে পাইলটের। সিকিউরিটি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে দুর্ঘটনার চিত্র। সৈকতের কাছাকাছি জলসীমায় আছড়ে পড়তে দেখা যায় বিজ্ঞাপনবাহী আলট্রা লাইট বিমানটিকে। শনিবার স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে হয় এই দুর্ঘটনা। কিছুক্ষণের মধ্যেই উদ্ধার তৎপরতায় যোগ দেয় ফায়ার সার্ভিস সদস্যরা। নৌকা, জেটস্কি ও ডুবুরিদের সহায়তায় পাইলটের মরদেহ উদ্ধার করা হয়। পানির তলদেশে বিমানের ধ্বংসাবশেষ সন্ধানে চলছে তল্লাশি। অন্য কেউ হতাহতের শিকার হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করছে বিমান বাহিনী। ইতালির সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা থেকে শুরু হয়েছে ভয়াবহ অগ্ন্যুৎপাত। শনিবার থেকে লাভা উদ্গীরণ শুরু হয় আগ্নেয়গিরিতে। জ্বালামুখ থেকে ক্রমাগত নির্গত হচ্ছে ছাই। সৃষ্টি হয়েছে বিশাল ধোঁয়ার কুণ্ডলী, যা ছড়িয়ে পড়ছে বিশাল এলাকায়। ঝুঁকি এড়াতে বিমান চলাচলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সাবধান থাকতে বলা হয়েছে আশপাশের এলাকার বাসিন্দাদেরও। এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সমুদ্রপৃষ্ঠ থেকে 3300 মিটারেরও বেশি উঁচুতে মাউন্ট এটনার অবস্থান। প্রতি বছরই লাভা উদ্গীরণ হয়, তাই সারা বছরই পর্যবেক্ষণ করা হয় পরিস্থিতি।